আসসালামু আলাইকুম সবাইকে। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবরিনা মনসুর, তোমাদের 10 মিনিট স্কুলের বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের একটি কঠিন অধ্যায় কোষ রসায়ন থেকে একটা কঠিন টপিক পড়ব। যদিও এই টপিকটা খুবই কঠিন, কিন্তু এটা থেকে কিন্তু পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসতে পারে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এই টপিকটা স্কিপ করে গেলে একদমই হবে না, আমাদেরকে হচ্ছে এই টপিকটার কনসেপ্ট বুঝে এরপর পড়তে হবে। সো আশা করি আজকের ক্লাস করলে আমরা আমাদের আজকের যে টপিক ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড থেকে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো এবং শুদ্ধভাবে এমসিকিউ দাগাতে পারবো। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। সো আমরা এর আগে একটা ক্লাসে কিন্তু কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ পড়া শুরু করেছিলাম, যেখানে আমরা পড়েছি স্বাদের উপর কার্বোহাইড্রেট কেমন হয়, গঠনের উপর কেমন হয়, সে বিজারণ করতে পারে নাকি পারে না সেইটার উপর গঠন কেমন হয়। এরপর তার যখন আমরা গঠন অনুযায়ী আমরা ক্লাসিফিকেশনটা পড়ছিলাম, তখন পড়লাম সে যদি একা একা থাকে তাহলে মনোস্যাকারাইড বলি, দুইটা একসাথে থাকলে ডাইস্যাকারাইড বলি, 3 থেকে 10টা থাকলে অলিগোস্যাকারাইড বলি, আর অনেকগুলো একসাথে থাকলে পলিস্যাকারাইড বলি। সো তোমরা যারা আজকে ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড পড়তে চাও, তোমাদের অবশ্যই প্রথম কাজ হচ্ছে আগে মনোস্যাকারাইডটা পড়ে আসা। কারণ দুইটা মনোস্যাকারাইড মিলে যেহেতু তোমার ডাইস্যাকারাইড হয়, তাহলে তোমার ডাইস্যাকারাইড যদি ভালো করে জানতে হয়, অবশ্যই মনোস্যাকারাইডের স্ট্রাকচার জানাটা জরুরি। সো চলো আমরা এখন ডাইস্যাকারাইড পড়া শুরু করি। সো স্যাকারাইড মানে কি? স্যাকারাইড বলতে আমরা বুঝি সুগার, তাই না? সুগার মানে কি? চিনি। চিনি মানে কি? চিনি মানে সহজভাবে বলতে পারো গ্লুকোজ, বা বলতে পারো সরল শর্করা। আর ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুইটা। তাহলে খেয়াল করো, ডাইস্যাকারাইড শব্দটা মানে হচ্ছে এখানে একটা মনোস্যাকারাইড থাকবে আর এখানে একটা মনোস্যাকারাইড থাকবে। দুইটা মনোস্যাকারাইড পরস্পরের সাথে গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে। ঠিক আছে, তাহলে কেউ যদি সহজভাবে জিজ্ঞেস করতে চায় যে ডাইস্যাকারাইড কি, বলবা দুইটা মনোস্যাকারাইড একত্রে গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যা গঠন করে সেইটাই ডাইস্যাকারাইড। তার মানে এখানে মনোস্যাকারাইডের সংখ্যা হবে 2। এখন আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যে নিচের কোনটি মনোস্যাকারাইড, নিচের কোনটি ডাইস্যাকারাইড, নিচের কোনটি অলিগোস্যাকারাইড, নিচের কোনটি পলিস্যাকারাইড। এক্ষেত্রে অনেকগুলা নাম এমন আছে যে তাদের তোমার গঠন জানতে হবে না, বাট তাদের নাম মনে রাখতে হবে। তারা অ্যাকচুয়ালি মনোস্যাকারাইড ছিল নাকি ডাইস্যাকারাইড ছিল না অলিগোস্যাকারাইড ছিল। সো এই কয়েকজনের নাম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ। ঠিক আছে, তাহলে এই কয়েকজনের নাম আমরা মনে রাখবো এবং ভিতরে গিয়ে যে সুক্রোজের মধ্যে কোন দুইটা মনোস্যাকারাইড থাকে, সেলোবায়োজের মধ্যে কোন দুইটা মনোস্যাকারাইড থাকে, ম্যালটোজের মধ্যে কোন দুইটা মনোস্যাকারাইড থাকে, ল্যাকটোজের মধ্যে কোন দুইটা মনোস্যাকারাইড থাকে, এটা আমাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে এখানে আমি একটা স্টার দিয়ে দিলাম, স্টার ফর এমসিকিউ। ঠিক আছে, সো এখন এখানে একটা কথা বলা হয়েছে যে ডাইস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে C12, H22 ও 11। আমরা যখন মনোস্যাকারাইড পড়েছিলাম তখন পড়েছিলাম যে এদের সাধারণ সংকেত হয় CN, S2N ও N। ঠিক আছে, সো এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা আপু ডাইস্যাকারাইড মানে তো এখানে দুইটা মনোস্যাকারাইড যুক্ত হবে। সো ধরে নিলাম দুইটা গ্লুকোজ যুক্ত হবে, তাহলে দুইটা গ্লুকোজকে যোগ করে দেখি তো কি হয়। C6H12O6, আবার C6H12O6, তাহলে যোগ করলে তো হয় C12H24O12। তাহলে এখান থেকে কম কেন? সো অ্যান্সার হচ্ছে এই যে গ্লাইকোসাইটিক বন্ধন হচ্ছে, বন্ধন কি মানে নর্মালি হচ্ছে তুমি যদি তোমার দুইটা ফ্রেন্ডের মধ্যে একটা বন্ধন তৈরি করতে চাও, তোমাকে একটু কষ্ট করতে হবে, কাজ করতে হবে, আর তোমার ফ্রেন্ডরা তোমাকে কি করবে? ট্রিট দিবে। সো খেয়াল করে দেখো, এখানে যখন দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয় তারা এই গ্লাইকোসাইটিক বন্ধন তৈরি করার জন্য একটা ট্রিট দেয়। সেই ট্রিটটা কি? সেই ট্রিটটা হচ্ছে সে একটা পানি স্যাক্রিফাইস করে। তাইলে দেখো এখান থেকে যখন তুমি একটা পানি স্যাক্রিফাইস করবা তাহলে কি হবে? দেখো তো এখানে C12 থাকবে, O24 থেকে 2 গেলে হবে, সরি H24 থেকে 2 গেলে হবে 22, আর অক্সিজেন 12 থেকে 1 গেলে হবে 11। সো এই কারণে হচ্ছে এটা সাধারণ সংকেত হয় এইটা। তার মানে যতটা গ্লাইকোসাইটিক বন্ধন হবে ততটা পানির অণু অপসারিত হবে। সো এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আমি ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই দিলাম যে কিভাবে হয়।
আচ্ছা, সো যাই হোক, প্রথমে আমরা ডাইস্যাকারাইডের এইটা আমাদের ইম্পর্টেন্ট। যেমন সুক্রোজ, সুক্রোজের মধ্যে তোমার একটা গ্লুকোজ থাকে, একটা ফ্রুক্টোজ থাকে। এরপর ধরো তোমার ম্যালটোজ, ম্যালটোজে তোমার হচ্ছে দুইটা গ্লুকোজ থাকে। ঠিক আছে, সো বুঝতে পারছো। ল্যাকটোজ, এখানে একটা গ্লুকোজ থাকে, একটা গ্যালাক্টোজ থাকে। তাহলে দেখো, সুক্রোজে তোমার গ্লুকোজ ফ্রুক্টোজ, ম্যালটোজে তোমার গ্লুকোজ গ্লুকোজ, ল্যাকটোজে তোমার গ্লুকোজ গ্যালাক্টোজ। আচ্ছা, আরেকটা কথা একটু বলে ফেলি, তোমরা যখন গ্লুকোজ নিয়ে পড়বা তখন তোমাকে মাথায় রাখতে হবে, মানে আমরা তো প্রথম ক্লাসেই পড়ে ফেলেছিলাম যে আলফা ডি কি, বিটা ডি কি, তাই না? সো কোনটা অ্যাকচুয়ালি আলফা ডি দিয়ে তৈরি, কোনটা বিটা ডি দিয়ে তৈরি। সো যারা মনে মনে ভাবছো যে আপু আলফা ডি বিটা ডিটা আবার কি, তোমরা মনোস্যাকারাইডের ক্লাসটা কিন্তু করে আসতে পারো। আচ্ছা, সো এখানে যে জিনিসটা বললো যে দুই অণু মনোস্যাকারাইডের মধ্যে ঘনীভবন বিক্রিয়া। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আপু ঘনীভবন বিক্রিয়া মানে কি? তুমি জাস্ট চিন্তা করো, তোমার কাছে এক বাটি দুধ আছে, সেখান থেকে যদি তুমি পানি সরাই ফেলো, বিক্রিয়াটা মানে দুধটা কি হবে? ঘন হবে। ঠিক তেমনি ভাবে এখান থেকে যখন তুমি পানি সরাই ফেলবা, এই জিনিসটা কি হবে? ঘন হবে। সো এখান থেকে যেহেতু তুমি পানি সরাই এটাকে আরো ঘন করছো, মানে আমি এভাবে মনে করাই দেই, এটা বিজ্ঞানীরা এত সহজভাবে বলবে না। সো এটাকে বলা হবে ঘনীভবন বিক্রিয়া, মানে তুমি যেহেতু পানি অপসারণ করছো, সো এই কারণে এটাকে বলা হয় হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। আচ্ছা, সো এখন একটা কথা, আরেকটা জিনিস মাথায় আসতে পারে যে আচ্ছা আপু, এরা পানিটা কোত্থেকে অপসারণ হয়? আমি যদি একটু সহজভাবে দেখাই, যে নর্মালি হয় কি জানো, দেখা যায় একজন হচ্ছে এরকম নিচে ওয়েজ থাকে, আরেকজনের দুইটা ওয়ে হতে পারে, হয় নিচে ওয়েজ থাকবে, অথবা এমন হইতে পারে একজনের নিচে ওয়েজ, আচ্ছা এটা না, একটু সুন্দর করে দেখাই, দুইটা ভাবে হচ্ছে তোমার হতে পারে, মানে দুইটা ওয়েজই নিচে ছিল। সো এইখানে একজনের ওয়েজ, এইখানে একজনের ওয়েজ, এই দুইটা ওয়েজ থেকে একটা পানি অপসারিত হলে কি থাকে, যে দুইটা এজ কিন্তু কাটা যায়, একটা ও কাটা যায়। সো তখন মাঝখানে এরা এরকম বন্ধন গঠন করে। আর কখনো যদি এরকম হয়, উপরে ওয়েজ আর নিচে ওয়েজ, সো তখন কি হয়, তখন স্ট্রাকচারটা হয় হচ্ছে এরকম। ঠিক আছে, একটু এন শেপ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, হ্যাঁ, যে এখানে দুইটা ওএইচ মূলক থাকে, দুইটা ওএইচ মূলক থেকে এখনো পানি অপসারিত হয়, এবং তখন মাঝখানে এইরকম একটা নতুন বন্ধন সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই যে এই বন্ধন, এই যে এই বন্ধন, বা এই যে এই বন্ধন, এই বন্ধনটাকেই আমরা কি বলবো? গ্লাইকোসাইটিক বন্ধন। সো তোমাদের কিন্তু পরীক্ষায় ক্ষতেও আসতে পারে, গ্লাইকোসাইটিক বন্ধন কি, এটা কিভাবে তৈরি হয়। সো তোমরা মোটামুটি ক্ষতে যদি আসে যে গ্লাইকোসাইটিক বন্ধনই কি কিভাবে তৈরি হয়, জাস্ট বলবা দুইটা মনোস্যাকারাইডের মধ্যে এক অণু পানি অপসারণের মাধ্যমে ঘনীভবন বিক্রিয়ার সময় যৌগ গঠন করতে যে বন্ধনটা গঠিত হয়, সেটাই হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। এখানে দুইটা ওএস থেকে এক অণু পানি অপসারিত হয়ে মাঝখানে COC, আরো সংক্ষেপে বন্ড ও বন্ড, এই মানে এই স্ট্রাকচার তৈরি হয়, এটাকেই আমরা বলি হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো। আচ্ছা, আমাকে কি তোমরা একটু জানাইতে পারবা তোমাদের মধ্যে কে কে হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার রাখতে পারো, কে কে ফ্রুক্টোজের স্ট্রাকচার রাখতে পারো? আমি তোমাদেরকে মনোস্যাকারাইডের ক্লাসে অল্প অল্প দেখিয়েছিলাম, যদিও আমার কাছে পরে মনে হচ্ছিল আর একটু সুন্দর করে, আর একটু সহজভাবে বুঝাইতে পারলে আর একটু ভালো হতো, বাট সামহাও দেখা যায় আমাদের টাইমিংটা বা টাইম কম থাকার কারণে হচ্ছে আমরা চেষ্টা করি মোটামুটি যতটুকুই সহজভাবে বোঝানো যায় সেটা করানোর। আচ্ছা, যাই হোক, সো এখন হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, তো সুক্রোজটা থেকে তুমি বুঝতেই পারছো যে সুক্রোজটা সুগার তো হবে অবশ্যই, তাহলে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড, মানে আমরা যে এতক্ষণ কি কি পড়লাম, আমরা হচ্ছে তোমার ম্যালটোজ পড়লাম, ল্যাকটোজ পড়লাম, সুক্রোজ পড়লাম, এই তিনজনে মানে পড়লাম না, পড়বো, তাদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা সব থেকে বেশি সহজলভ্য হচ্ছে সুক্রোজ। এখানে কে থাকে? এখানে এক অণু গ্লুকোজ থাকে এবং এক অণু ফ্রুক্টোজ থাকে। ঠিক আছে, এবং এখানেও সেম কি হবে, একটা পানি বের হয়ে যাবে। এখন কেউ যদি জিজ্ঞেস করে একটা সুক্রোজের এক্সাম্পল দাও, তুমি মাথায় রাখবে এই যে আমরা যে চিনিকে চিনি, এই চিনি হচ্ছে তোমার এই সুক্রোজ। আচ্ছা, এবং কেউ যদি জিজ্ঞেস করে চিনি, তোমরা কি জানো যে চিনি কোত্থেকে তৈরি হয়? চিনি তৈরি হয় হচ্ছে ইক্ষু এবং বিট থেকে। ঠিক আছে, সো ইক্ষু তো মানে জানো যে আমরা চট্টগ্রামের ভাষায় বলি হচ্ছে কুশাল, আর শুদ্ধ ভাষায় বলা হয় আখ, আর বিটও তুমি নেটে সার্চ দিলে একটা সুন্দর ছবি দেখতে পারবা। ঠিক আছে, সো এখন একটা কথা এখানে বলা হয়েছে যে
গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু উভয়ই রিডিউসিং সুগার। আমরা তো জানি রিডিউসিং সুগার মানে হচ্ছে যেখানে তোমার মুক্ত বন্ড থাকবে, মানে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকবে। সো তুমি জাস্ট চিন্তা করো, তুমি ফ্রি, তুমি সিঙ্গেল, তুমি আরেকজনের সাথে গিয়ে হ্যালো ফ্রেন্ডশিপ করতে পারবা। বাট এমন যদি হয় তুমি অলরেডি একজনের সাথে কমিটেড, একজনকে ধরে বসে আছো, সো তোমার পক্ষে তো পসিবল না যে একে ফেলে তুমি আরেকজনের সাথে রিয়েক্ট করবা। সো বিষয়টা হচ্ছে এরকম যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা দুইজনই যেহেতু মনোস্যাকারাইড, দুইজনই যেহেতু সিঙ্গেল আছে, তো সে আরেকজনের সাথে ফ্রেন্ডশিপ করতে যেতেই পারে। বাট এই যে সুক্রোজ, সে যেহেতু অলরেডি তার মধ্যে দুইজন বন্ডে আবদ্ধ, সে আর নতুন কাউকে এখানে ইনভাইট করতে পারে না, নতুন কারোর সাথে রিয়েক্ট করতে পারে না, কাউকে রিডিউস করতে পারে না। সো এই কারণে সুক্রোজ রিডিউসিং সুগার নয়, এটা জাস্ট মাথায় রাখবা। হ্যাঁ, যেমন এখানে বললো যে সুক্রোজ তৈরি হওয়ার সময় দুইটা মনোস্যাকারাইডের মধ্যে যে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ ছিল সেটার অস্তিত্ব নষ্ট হয়ে যায় এবং সে তখন তার বিজারণ করার ক্ষমতা, আরেকজনের সাথে রিয়েক্ট করার ক্ষমতাটাকে হারিয়ে ফেলে। সো এইটাও মাঝে মাঝে আসে যে ধরো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ প্রত্যেকেই তো হচ্ছে রিডিউসিং সুগার, তাহলে সুক্রোজ কেন রিডিউসিং সুগার নয়? সহজভাবে হচ্ছে এটা যে তারা যখন বন্ধন গঠন করে তার এই মানে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, এর ফলে তার বিজারণ ক্ষমতা নষ্ট হয়। এটাও কিন্তু একটা ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও, ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আচ্ছা, এরপর দেখো, সো এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা হচ্ছে বিজারণ ক্ষমতাবিহীন চিনি বলতে পারি। সো এখন তোমাকে জানতে হবে এই যে তোমার সুক্রোজটা তৈরি হলো, এই সুক্রোজটা অ্যাকচুয়ালি কার কার মধ্যে তৈরি হয়, অথবা এইখানে যে OH আর OH এর মধ্যে যে বন্ড, সেই বন্ডটা মানে কোন ওএসটা আসে? সো এখানে অ্যান্সার হচ্ছে তোমার এখানে সিঙ্গেল বা মনোস্যাকারাইড হিসেবে থাকে হচ্ছে একটা আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, সো আলফা ডি গ্লুকোজ মানে বুঝতেই পারছো, আমরা জানি যে গ্লুকোজের যে স্ট্রাকচার সেখানে এরকম একটা ষড়ভুজ থাকে, এটা হচ্ছে তার 1 নাম্বার কার্বন, আর আলফা ডি মানে তার যে OH, সেই OHটা হচ্ছে নিচে থাকবে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে এখানে তোমার দুইজন গঠিত হয়, একজন হচ্ছে মানে দুইজনের মধ্যে এই গ্লাইকোসাইটিক বন্ধনটা গঠিত হয়, কার কার মধ্যে? আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের OH। আচ্ছা, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে একটা পার্থক্য বলে দেই, যদিও দুইজনের মধ্যে 6টা কার্বন আছে, বাট গ্লুকোজের রিং স্ট্রাকচারটা কিন্তু এরকম দেখো ষড়ভুজ আকৃতির, বা ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা হচ্ছে তোমার এরকম পঞ্চভুজ আকৃতির, এবং গ্লুকোজের কার্বনের 1 নাম্বার এটা হলেও ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বন হচ্ছে এইটা, 2 নাম্বার কার্বন হচ্ছে এইটা। ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখো। তাহলে এরও হচ্ছে তোমার 2 নাম্বার কার্বনের OH। তাহলে এই জিনিসটা যদি খেয়াল করো যে এখানে তোমার 2টা মনোস্যাকারাইড থাকে, একটা হচ্ছে তোমার আলফা ডি গ্লুকোজ আর আরেকটা হচ্ছে তোমার বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে, বিটা ডি ফ্রুক্টোজ। তখন কি হয়, এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের মধ্যে যে OH এবং OHটা আছে, সেই OHটা থেকে এক অণু পানি অপসারিত হয়ে সে জাস্ট এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বললাম যে আমরা জানি উদ্ভিদের শরীরের ভিতর গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, এরা কি করে? এরা হচ্ছে সবুজ উদ্ভিদের পাতায় কার্বোহাইড্রেট তখন সুক্রোজ হিসেবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। তার মানে কেউ যদি জিজ্ঞেস করে উদ্ভিদে কোনটা পরিবাহিত হয় কোন সুগার, অ্যান্সার হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, এবং মধুর প্রধান কাঁচামাল হচ্ছে সুক্রোজ। তোমরা কি আমাকে বলতে পারবা গ্রেপ সুগার কাকে বলে, ফ্রুট সুগার কাকে বলে? কার কার মনে আছে? এবং এর যে আণবিক সংকেত এটা আমরা অলরেডি জেনে গেছি। তাহলে দেখো এই চিত্রটাকে একটু কঠিন করে দেখাইলো যে এইটা হচ্ছে তার 1 নাম্বার কার্বন, তার OH মানে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। তাইলে দেখো আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজের মধ্যে তোমার এই 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বন, এই দুইটার OH এর মধ্যে তোমার কি হইলো? OH কাছাকাছি আসলো, সেখান থেকে এক অণু পানি অপসারিত হইলো এবং হচ্ছে এই সুন্দর একটা সুক্রোজের স্ট্রাকচার তৈরি হলো। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে একদম বেসিক, এইটাই পরীক্ষায় আসে এবং এটা কিন্তু তোমাদের গয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা যদি এইটা শিখতে চাও, তোমাদের প্রথম টাস্ক হচ্ছে তুমি একবার আলফা ডি গ্লুকোজের চিত্র প্র্যাকটিস করবা, একবার বিটা ডি ফ্রুক্টোজের চিত্র প্র্যাকটিস করবা, এরপর জাস্ট কি করবা, তুমি হচ্ছে
একের সাথে 2 নম্বর কার্বনের যে OH OH বন্ধন আছে সেটাকে সরায়ে গ্লাইকোসাইটিক বন্ধন এঁকে ফেলবা। সো আমি তোমাদেরকে একটু এখানে আর আচ্ছা, আমি যদি এই চ্যাপ্টারটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ ক্লাস নিব, যেখানে আমি হচ্ছে স্ট্রাকচারগুলা ডেসক্রাইব করবো, আবার সুন্দর করে ব্রিফ করব, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সুক্রোজ। এখন দেখো উৎপাদন প্রণালী, এখানে জাস্ট কিছু ইনফরমেশন আসে যে ইক্ষু রসে 15% সুক্রোজ থাকে। এরপর হচ্ছে এটাকে আমরা পরিশ্রুত করার জন্য এখানে চুন মিশাই, ঠিক আছে? এরপর তখন তোমার অ্যাসিড প্রশমিত হয়, ফসফেট অধক্ষিপ্ত হয় এবং চিনির আর্দ্র বিশ্লেষণটা বন্ধ হয়। এবং এইটাকে যখন আমি হচ্ছে উত্তপ্ত করি তখন হচ্ছে যে ময়লাগুলা থাকে, ভেজালগুলা থাকে, সেগুলো হয় ফেনা অথবা অধক্ষেপ আকারে আলাদা হয়ে যায়। সো এইভাবে আমরা হচ্ছে একদম প্রপার সুক্রোজ তৈরি করতে পারি, ঠিক আছে? এবং এখানে যে জিনিসটা বললো যে পরিস্রাবণ পদ্ধতিতে, তোমরা কেমিস্ট্রিতে অনেকগুলো পদ্ধতির নাম শুনেছো। পরিস্রাবণ পদ্ধতিতে নিম্নচাপে ঘনীভূত করা মানে ওই যে সেম ওই ঘন করা, চাপটা কমিয়ে, সো তখন সেটাকে আমরা কি পাবো? স্ফটিক পাবো। স্ফটিক মানে একটা সুন্দর শেপের চিনি পাবো, ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার। সো দেখো বিষয়টা এইভাবে বলা হলো। আচ্ছা, তোমরা অনেকে ভাবো যে আপু আর্দ্র বিশ্লেষণ মানে কি? তুমি জাস্ট খেয়াল করো, এইখানে হচ্ছে তোমার কি আছে, এইখানে তোমার হচ্ছে একটা পানির অভাব আছে। সো তুমি যখন একে ভাঙবা, একে ভাঙার জন্য তুমি যখন পানি অ্যাড করবা, ঠিক আছে? পানি অ্যাড করে যখন একে ভাঙবা, সো তখন দেখো এর এখানে একটা পানির অভাব ছিল, সেই পানিটা কিন্তু এখানে পূরণ হয়ে গেছে। মানে পানি মিশানোর পর সে ভাঙলে সে আবার আগের স্ট্রাকচারে ফেরত যাবে। সো এটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ। এর ইংলিশ নাম হচ্ছে হাইড্রোলাইসিস। তাহলে এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও। আমি আবার শর্টকাট করে চিত্রটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে হচ্ছে তুমি একটা আলফা ডি গ্লুকোজ আঁকবা, তাই না? এটা তার 1 নাম্বার কার্বন, তার ওএসটা নিচে, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার একটা কি, এটা হচ্ছে তোমার একটা বিটা ডি ফ্রুক্টোজ, তাই না? এটার ওএসটাও হচ্ছে নিচে। তাহলে এই দুটা থেকে OH OH অপসারিত হয়ে এখানে জাস্ট হচ্ছে তোমার কি তৈরি হবে? ও বন্ধন গঠিত হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মেইন চিত্র। সো আর অনেকেই হচ্ছে আপু কনফিউজড হয়ে যাও যে কোন জায়গায় কি হবে। তোমাদের প্রথম কাজ হচ্ছে তুমি ফার্স্টে অক্সিজেনকে বসাবা, যে অক্সিজেন কই আছে। এরপর বাকি সবগুলা কার্বনকে বসাই দিবা, ঠিক আছে? বাকি সবগুলা কার্বনকে বসাই দিবা, তাইলেই দেখবা হচ্ছে মোটামুটি সহজ হয়ে গেছে। সো এইভাবে কার্বনগুলাকে বসায় হচ্ছে তুমি বাকিটা এইচ কোথায় OH কোথায়, মানে যে কোনো একটা মাথায় রাখবা যে কার OH উপরে কার OH নিচে। সো এটা মাথায় রেখে বসাই দিলে দেখবো তোমার স্ট্রাকচারগুলো মোটামুটি আঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে যে জিনিসটা বললো সুক্রোজ হচ্ছে সাদা দানাদার, তুমি চিনির সাথে তুলনা করো, সাদা দানা দানা মিষ্টি স্বাদযুক্ত এবং কঠিন পদার্থ, ঠিক আছে? এবং কেউ যদি জিজ্ঞেস করে গ্লুকোজ এবং সুক্রোজের মধ্যে কে মিষ্টি, তাহলে অ্যান্সার হচ্ছে গ্লুকোজ থেকে সে দ্বিগুণ মিষ্টি। বুঝতেই পারছো, গ্লুকোজে একটা মনোস্যাকারাইড, সুক্রোজে তোমার 2টা মনোস্যাকারাইড। এ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। তুমি চিনিকে পানিতে মিশাও, দ্রবীভূত হবে। অ্যালকোহল এবং ইথারে সে দ্রবীভূত হবে না। গলনাঙ্ক কত? 188 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা একটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? এরপর কে কোথায় দ্রবণীয় হয়, কে দ্রবণীয় হয় না, এইটাও হয়। এরপর যেটা বললাম যে লঘু অ্যাসিডে সুক্রোজের জলীয় দ্রবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে সমপরিমাণ, মানে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজোন গঠন করে। সো এখান থেকে জাস্ট তোমার কি আসতে পারে? MCQ আসতে পারে। বাট এই যে এই চিত্রটা, এটা কিন্তু তোমাদের সিকিউ এর গয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এতটুকু ক্লিয়ার কিনা আপুকে একটু বলে দিও। আচ্ছা, এরপর দেখো কাজ কি, সে হচ্ছে শ্বসনের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে আর বিভিন্ন পলিস্যাকারাইড সৃষ্টিতে তাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? এর পাশাপাশি সে যেহেতু অনেক মিষ্টি, তাকে আমরা মিষ্টান্ন তৈরিতে ব্যবহার করতে পারবো, কনফেকশনারিতে ব্যবহৃত হইতে পারে। কনফেকশনারি মানে যেখানে তোমার মজার মজার খাবার টাবার মিষ্টি টিষ্টি পাওয়া যায়, এগুলোকে আমরা কনফেকশনারি বলি। এর পাশাপাশি হচ্ছে পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতি, এইটা পরীক্ষায় আসে যে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোনটা ব্যবহার করা হয়। এরপর একটা আসে স্বচ্ছ সাবান তৈরি। স্বচ্ছ সাবান বলতে আমরা বুঝি না, স্বচ্ছ সাবান হচ্ছে কিছু কিছু সাবান তো তোমার একদম ধরো স্যান্ডেলিনা সোপ, লাক্স সাবান একদম পুরাটা ভরা, বাট কিছু কিছু সাবান আছে না একদম ক্লিয়ার, যেটা কসকো সাবান, পিয়ার্স সাবান, দেখবো ওটা একদম ক্লিয়ার, মানে তুমি সামনে ধরলে পিছনে কি আছে বুঝতে পারবে। সো ওগুলাকে বলা হয় হচ্ছে স্বচ্ছ সাবান। সো ওই স্বচ্ছ সাবান তৈরিতে এদেরকে আমরা ব্যবহার করতে পারি।
তাইলে আমাদের সুক্রোজ ক্লিয়ার কিনা বলো। আমরা যখন কোনো একটা কিছু পড়বো, মানে কোনো একটা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড বা ডাইস্যাকারাইড পড়বো, আমার তার গঠন মানে চিত্রটা মাস্ট জানতে হবে। আর এমসিকিউর জন্য বৈশিষ্ট্য প্লাস কাজ। তো নর্মালি এই চ্যাপ্টারের পড়া এইটাই, তার কাজ কি, তার বৈশিষ্ট্য কি, সে কিভাবে গঠিত হয়, শেষ। আচ্ছা, সো এরপর হচ্ছে আমার কি সেলোবায়োজ। সেলোবায়োজটা কি? সেলোবায়োজের মধ্যে সেলোবায়োজটা তৈরি হয় তোমার 2 অণু বিটা ডি গ্লুকোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়? 2 অণু বিটা ডি গ্লুকোজ দিয়ে। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো যে আমরা সুক্রোজের ক্ষেত্রে যে এরকম স্ট্রাকচার পেয়েছিলাম, এই ক্ষেত্রেও কি আমরা এরকম স্ট্রাকচার পাবো নাকি একটু ভিন্ন ধর্মী স্ট্রাকচার পাবো? দেখি একটু কমেন্টে জানিয়ে দাও, আমি একটু দেখবো পরে এসে। আচ্ছা, সো যাই হোক, এখানে হচ্ছে তোমার কি হয়, 2 অণু বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ দিয়ে যুক্ত হয়। কেন 1,4 লিঙ্কেজ? কারণ চিন্তা করো, এটা হচ্ছে তোমার একটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। সেম এই জিনিসটাও যদি চিন্তা করো, তাহলে এই ক্ষেত্রে কি হবে? এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে এই 1 আর এই 4, এই দুইজনের মধ্যে বন্ধন গঠিত হবে। সেম মানে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখানে কি হয়, 2 অণু বিটা ডি গ্লুকোজ থাকে, তারা হচ্ছে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মাঝখানে হচ্ছে সেই লিঙ্কেজ দিয়ে তৈরি করে সেলোবায়োজ তৈরি করে। এখন একটা জিনিস চিন্তা করো, সেলোবায়োজকে আমি কোত্থেকে তৈরি করতে পারি? তো আমাকে মাথায় রাখতে হবে, তোমরা বলো তো কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে এই সেলুলোজটা হচ্ছে, সেলুলোজকে বলা হয় যে সে হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। তার মানে এই সেলুলোজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বিটা ডি গ্লুকোজ আছে। সো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি সেলোবায়োজ কোত্থেকে পাবা, তো সহজ আনসার যে আমি যদি সেলুলোজকে ভাঙি, ছোট ছোট টুকরো টুকরো করে ভাঙি, তখন দুইটা মনোস্যাকারাইড করে নিলেই কিন্তু আমি সেলোবায়োজ পেয়ে যাব। ঠিক আছে, সো এখানে দেখো, এখানে কিন্তু দুইটা সদৃশ গ্লুকোজ অণু, মানে যে দুইটা গ্লুকোজ যুক্ত হয় পরস্পর ভাই ভাই, এবং এর আণবিক সংকেত কিন্তু সেম আগের মতোই C12H22 ও 11। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে সেই চিত্র। আচ্ছা, তোমাদের মধ্যে আমি যে জিনিসটা জানতে চেয়েছিলাম তোমরা অ্যান্সার করতে পারো নাই, সমস্যা নাই। এই যে খেয়াল করে দেখো, একটু সুন্দর করে আঁকি। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে 1 নাম্বার কার্বনের ওএসটা নিচে, ঠিক আছে? আর সরি, ওএসটা নিচে না, এটাকে আমি বলেছিলাম হচ্ছে কি কি গ্লুকোজ, এটা হচ্ছে তোমার বিটা ডি গ্লুকোজ। আলফা ডি এর ওএসটা হচ্ছে নিচে থাকে, বাট বিটা ডি এর ওএসটা কিন্তু সবসময় উপরে থাকে। সো খেয়াল করো, সো এই কারণে যেহেতু আমি আগে একবার দেখিয়েছিলাম যে এখানে একটা ওএচ উপরে একটা ওএচ নিচে, সো এখানে স্ট্রাকচারটা হয় একটা এন শেপড। ঠিক আছে, সো এইটাই মাথায় রাখবা যে তুমি যখন এমন কিছু লিখবা যে সে আলফা ডির সাথে বন্ধন গঠন করছে, আলফা ডির সাথে বন্ধন গঠন হইলে মোটামুটি এরকম স্ট্রাকচার, আর যদি বিটা ডির সাথে বন্ধন গঠন করে তাহলে এরকম স্ট্রাকচার দিয়ে তৈরি করে। ঠিক আছে, সো আলফা নাকি বিটা এইটা চিন্তা করে হচ্ছে তোমাদের স্ট্রাকচারটা আঁকতে হবে। সো এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, আচ্ছা, এখন সেলোবায়োজ একটা বিজারণক্ষম চিনি। সো এইটা হচ্ছে একটা এক্সেপশন। ঠিক আছে, অনেক সময় বলা হয় সেলোবায়োজ হচ্ছে এক্সেপশন। আমার কাছে মনে হয় কেন এক্সেপশন, কারণ একে তো আমি ভেঙে ভেঙে তৈরি করেছি, সো সে অলরেডি ভেঙে গেছে। সো এই জন্য তার এরকম হয় না যে যে ভেঙে যাওয়ার পর তার মনে হয় থাক আরেকজনের সাথে আমি একটু কথাবার্তা বলি, ভালো লাগবো। সো বিষয়টা হচ্ছে এরকম। এটা কোষ প্রাচীরের একটা গাঠনিক উপাদান। হ্যাঁ, গাঠনিক উপাদান কেন? কারণ আমি অনেকগুলো সেলোবায়োজকে যুক্ত করলে কিন্তু সেলুলোজ তৈরি করতে পারবো। ঠিক আছে, এরপর এখানে দেখো যে কেউ যদি জিজ্ঞেস করে সেলুলোজকে যদি আমি আংশিক ভাবে ভাঙি তাহলে আমি যা কিছু পাবো তার মধ্যে সেলোবায়োজ হচ্ছে একটা অন্যতম। আচ্ছা, ইমালসিন এনজাইম এবং অ্যাসিডের প্রভাবে, এটা একটু স্টার দিয়ে রাখো, দুইটা গ্লুকোজ মানে ভেঙে 2 গ্লুকোজে কনভার্ট হয়। এরপরে একটা জিনিস বললো যে ব্রোমিন পানি দিয়ে তুমি যদি সেলোবায়োজকে জারিত করো তাহলে সেলোবায়োনিক অ্যাসিড তৈরি করে। তাহলে এইটা মাথায় রাখবা, সেলোবায়োনিক অ্যাসিড তৈরি হয় ব্রোমিন পানি দিয়ে সেলোবায়োজকে জারিত করার পর। তার মানে সে রিঅ্যাক্ট করে, তাই সে হচ্ছে একটা রিডিউসিং সুগার। তাহলে এ হচ্ছে একটা এক্সেপশন যে ডাইস্যাকারাইড, বাট তাও সে রিঅ্যাক্ট করে।
আচ্ছা, সো এখানে কি এর হচ্ছে কোষ প্রাচীরের একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এর পাশাপাশি এখন আমাদের মোটামুটি পরীক্ষায় কি আসে, পরীক্ষায় তোমার সুক্রোজ আসে, অথবা টিচার যদি খুব ভালো হয় তিনি সেলোবায়োজ দেয়, বাট সুক্রোজটাই মেইনলি পরীক্ষায় আসে। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজ একটা ডাইস্যাকারাইড, এখানে হচ্ছে একটা বিটা ডি গ্লুকোজ আর একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে 1,4 লিঙ্কেজ দিয়ে, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আলফা ডি গ্লুকোজে আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে হচ্ছে যুক্ত হয়ে ম্যালটোজ গঠন করে, এটা হচ্ছে আলফা হবে। ঠিক আছে, এটা আলফা হবে, মানে এখানে তোমার সেলোবায়োজ হচ্ছে তোমার কি সেলুলোজের বাবু, মানে সেলুলোজকে ভেঙে ভেঙে পাবা, আর ম্যালটোজ হচ্ছে তোমার স্টার্চের বাবু, মানে এখানে তোমার দুইটাই হচ্ছে আলফা ডি গ্লুকোজ থাকে, এখানে কোনো বিটা ডি গ্লুকোজ থাকে না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখনো ম্যালটোজ গঠন করে, এটাও সেম স্টার্চের আংশিক ভাঙনের ফলে তৈরি হয়, এটা মানে আংশিক রিডিউসিং সুগার, আণবিক সংকেত এই। তাহলে খেয়াল করো এইখানেও কিন্তু তোমার স্ট্রাকচারটা হবে এইরকম। ঠিক আছে, এখানেও তোমার স্ট্রাকচারটা হবে হচ্ছে এইরকম। সো এটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। সো এই দেখো চিত্রটা সুন্দর করে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ম্যালটোজ, যেটা আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে তৈরি হয়েছে। তোমাদের বুঝছো এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়তে চাও, তোমার জাস্ট 3টা স্ট্রাকচার আঁকা শিখলেই হবে। একটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচার, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, সো আমাদের মোটামুটি ডাইস্যাকারাইড শেষ। এখন অলিগোস্যাকারাইড থেকে সিকিউতে কখনোই প্রশ্ন আসে না, সিকিউতে জাস্ট এখানে এমসিকিউতে এক্সাম্পল গুলো আসে। ঠিক আছে, সো একটা জিনিস খেয়াল করো, অলিগোস্যাকারাইড, গ্রিক অলিগো মানে মোটামুটি কম সংখ্যক, স্যাকারাইড মানে তো জানি আমরা। সো এটাকে যদি আমি ভাঙি আমরা কি পাবো, 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। কয়টা? 3 থেকে 10টা মনোস্যাকারাইড পাবো। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, এরাও তোমার সেম গ্লাইকোসাইটিক লিঙ্কেজ দিয়ে পরস্পর যুক্ত থাকে। তাহলে আমরা অলরেডি মনোস্যাকারাইড পড়েছি, মনোস্যাকারাইডের পর ডাইস্যাকারাইড পড়েছি, এখন অলিগোস্যাকারাইড 3টা স্যাকারাইড থেকে তৈরি হবে। ঠিক আছে, সো এখানে দেখো 3টা যদি মনোস্যাকারাইড থাকে তার নাম ট্রাই, আমরা জানি 3 থাকলে ট্রাই বলি, 4টা থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড। সো তেমনি তোমরা জৈব রসায়নের সময় পড়েছো ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, এরকম করে করে আমরা বলি, তাই না? সো এইভাবে হচ্ছে এগুলা যায়। তাহলে আমাদেরকে এখানে জানতে হবে তোমার ট্রাইস্যাকারাইড কে, টেট্রাস্যাকারাইড কে, আবার তারা কোন কোন মনোস্যাকারাইড দিয়ে তৈরি। সো এইটা জানলে এখান থেকে হয়ে যাবে মোটামুটি। তাহলে দেখো ট্রাইস্যাকারাইড হচ্ছে এটাকে তুমি যদি ভাঙো তাহলে 3 অণু মনোস্যাকারাইড পাবা। এক্সাম্পল হচ্ছে এই র্যাফিনোজ। আচ্ছা, আরেকটা কথা একটু বলে ফেলি, তুমি যখন ট্রাইস্যাকারাইডের সংকেত চিন্তা করবা তাহলে খেয়াল করো ট্রাইস্যাকারাইডে 3টা সুগার মানে সেখানে 2টা গ্লাইকোসাইটিক বন্ধন। এই জিনিসটা মাথায় রাখবা, মনোস্যাকারাইড যত গ্লাইকোসাইটিক বন্ধন তার থেকে মনোস্যাকারাইড -1 সংখ্যক থাকে। ঠিক আছে, তাহলে দেখো তুমি যদি ডাইস্যাকারাইড হও গ্লাইকোসাইটিক বন্ধন একটা, ট্রাইস্যাকারাইড হলে গ্লাইকোসাইটিক বন্ধন 2টা। সো এটা কেন আমার জানতে হবে, তোমাকে যখন বলবে সংকেত কোনটা, সো তখন তুমি যাতে মানে পানির অণু অপসারিত করতে পারো। যেমন এখান থেকে তোমার 2টা পানির অণু অপসারিত করতে হবে। দেখো C18 হওয়ার কথা ছিল H কত, 3, 6, 18, তাহলে এইটা হওয়ার কথা ছিল তার দ্বিগুণ, 18 দুগুণে হচ্ছে তোমার কত হয়, 36 হয়। আর এখানে ও হওয়ার কথা ছিল 18, বাট খেয়াল করো এখানে তোমার হচ্ছে 4টা পানি আর 2টা অক্সিজেন বাদ দিতে হচ্ছে, তার মানে তুমি 4টা বাদ দিবা, 2টা বাদ দিবা। সো এই কারণে হয়েছে C18, H32 ও 16। ঠিক আছে, এটা মাথায় রাখবে কয়টা, কারণ কয়টা বাদ দিতে হবে সেটা কখনো কখনো পরীক্ষায় আসে। এখানে তোমার কে থাকে, একটা গ্লুকোজ থাকে, একটা ফ্রুক্টোজ থাকে, একটা গ্যালাক্টোজ থাকে। তাহলে র্যাফিনোজ থেকে তোমার কি আসবে, এটা একটা ট্রাইস্যাকারাইড, এর আণবিক সংকেত কি, এটা কাকে কাকে নিয়ে তৈরি, আর কিছু আসবে না। ঠিক আছে, আর কিছু আসবে না। সো এইটা এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তাহলে দেখো ডাইস্যাকারাইড আমরা এতক্ষণ পড়লাম, ট্রাইস্যাকারাইড 1 মিনিটে শেষ। টেট্রাস্যাকারাইডও সেম, এখানে তুমি 4 অণু মনোস্যাকারাইড পাবা। এক্সাম্পল হচ্ছে স্ট্যাকিওজ, একটা গ্লুকোজ থাকে, একটা ফ্রুক্টোজ থাকে, 2টা গ্যালাক্টোজ থাকে। ঠিক আছে, এরপর দেখো পেন্টাস্যাকারাইড কি, এটাকে ভাঙলে তুমি 5 অণু মনোস্যাকারাইড পাবা, এই ভার্বাকোজ। সো আমরা মোটামুটি আমাদের
ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডটা পড়ে ফেলেছি। সো আমি এখন একটা তোমাদেরকে সিকিউ দেখাবো, যে সিকিউটা পুরোপুরি অ্যান্সার করতে হলে আমাদেরকে নেক্সট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো দেখো এখানে একটা প্রশ্ন, যে জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক 2 ধরনের পলিস্যাকারাইড নিয়ে আলোচনা করলো, যার একটিকে আমরা প্রধান খাদ্য হিসেবে খেয়ে থাকি, দ্বিতীয়টি সাধারণত গবাদি পশু খেয়ে থাকে। তোমরা কেউ কেউ বলতে পারো যে আমরা যে খাই, ভাত খাই, ভাতের প্রধান উপাদান কি? ভাতের উপাদান হচ্ছে স্টার্চ, তাই না? সো স্টার্চ যখন চিন্তা করব, আমাকে তখন কার কথা চিন্তা করতে হবে বলো তো? এই যে খেয়াল করো, এখানে যে আমি ম্যালটোজ আঁকলাম, অনেকগুলা ম্যালটোজ আঁকতে থাকলেই আমরা হচ্ছে আমাদের স্টার্চ পেয়ে যাব। ঠিক আছে। সো এরপর দেখো আরেকটা কথা বলা হয়েছে, দেখি পরের প্রশ্নটা কি। আচ্ছা, আর দ্বিতীয়টি হচ্ছে গবাদি পশু খেয়ে থাকে। তোমরা জানো কিনা জানি না, গবাদি পশু হচ্ছে কি খায়? গাছপালা খায়। আর গাছপালার ভেতরে কি থাকে? তোমার সেলুলোজ থাকে। তাহলে সেলুলোজ যখন চিন্তা করব, তখন আমরা হচ্ছে আমাদের যে সেলোবায়োস তার পলিমার চিন্তা করব, মানে অনেকগুলো সেলোবায়োস যুক্ত করলে আমরা কিন্তু এটা আঁকতে পারবো। সো এখানে অ্যামাইনো অ্যাসিড কি আজকের পড়ার সাথে রিলেটেড না। বিজারক শর্করাকে আমরা মোটামুটি জানি যে যাদের হচ্ছে তোমার মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকে এবং আরেকজনের সাথে রিঅ্যাকশন করতে পারে। তাহলে মূলত হচ্ছে কে বিজারক শর্করা, মনোস্যাকারাইড গুলাই বিজারক শর্করা, কিছু কিছু ডাইস্যাকারাইড এক্সেপশনালি বিজারক শর্করা হিসেবে কাজ করতে পারে, যেমন কি সেলোবায়োজ, ম্যালটোজ, তাই না? এরপর আমাদের প্রধান খাদ্যের উপাদানটির গঠন বর্ণনা করো, তার মানে হচ্ছে এই স্টার্চ, মানে আরো সহজভাবে তুমি মেলটোজের পলিমার আঁকবা। আর দৈনন্দিন জীবনে গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজের কাজ বিশ্লেষণ করতে হবে। সো এই চ্যাপ্টারটার বাকি পোর্শন আমরা নেক্সট ক্লাসে শিখব। আগেই তোমাদেরকে প্রশ্ন বলে ফেলেছি যাতে করে তোমরা একটা অ্যান্সার নিয়ে চিন্তা করতে পারো। আচ্ছা, এরপর আগে এগুলো আমি আর কিছু বলছি না, তোমরা চাইলে কিন্তু আপুকে হোমওয়ার্ক করে দেখাতে পারো। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট্ট এমসিকিউ দিয়ে আমি আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ করে দেব। তোমরা আমাকে একটু জানিয়ে দাও কারো কোনো টপিকে কোনো কনফিউশন আছে কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে? 50 থেকে 80%। সো আশা করি তোমাদের সাথে আমরা নেক্সট ক্লাসে পলিস্যাকারাইড পড়বো। আর যারা যারা আজকের ক্লাসটা প্রথম করছো, তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়ে আসতে পারো এবং কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানিয়ে দিতে ভুলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।